এতদিন আমরা পড়েছিলাম যে অর্থনীতিতে আসলে সমাকলনটা আমরা কিভাবে ব্যবহার করে থাকি। হ্যাঁ, মানে এতদিন দেখেছি হচ্ছে ম্যাথমেটিক্যাল জিনিসগুলো দেখেছি, আজকে দেখবো হচ্ছে অর্থনীতিতে কিভাবে সমাকলন ব্যবহার করা হয়ে থাকে সেই জিনিসগুলো আজকে দেখবো আর কি। তো কিছু কিছু কোশ্চেনও সলভ করবো, সলভ করে তোমাদের ম্যাক্রো এবং মাইক্রো ইকোনমিক্স এর অর্থাৎ ব্যষ্টিক এবং সামষ্টিক অর্থনীতিতে কিছু কনসেপ্ট এই জায়গায় কাজ করবে। তো হেজিটেট হওয়ার কিছুই নাই বা বিব্রত হওয়ার কিছুই নাই, আমি সেই জিনিসগুলো দেখিয়ে তোমাদের তারপর হচ্ছে আমি এই অঙ্কগুলো আলোচনা করব। হ্যাঁ, তো প্রথমেই আমাদের যে অঙ্কটা আছে আমরা বলেছি যে আজকে সমাকলনের বিগত যে ক্লাসগুলো হয়েছে সেগুলো জাস্ট পুনরাবৃত্তি হবে। হ্যাঁ, সেই জিনিসগুলো আমরা শিখবো আজকে। তো প্রথম অঙ্কটা আমি আহ, এই তুমি শুনতে পাচ্ছ ইসমাইল? জি স্যার। হ্যাঁ, একটু আওয়াজ দিবা। হ্যাঁ, জি। তো আমরা এই অঙ্কটা এখন করবো আর কি। তো এই অঙ্কটা বড় করে নিই। এখানে বেশি বড় হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা। স্যার স্ক্রিন তো দেখা যাচ্ছে না। ও হ্যাঁ, রাখো, আমি স্ক্রিনটা ইয়ে করছি, স্ক্রিনটা শেয়ার করছি। দেখতে পাচ্ছ এখন? এখন দেখতে পাচ্ছ? এখানে 12t ছিল। হ্যাঁ, t এর উপর পাওয়ার হচ্ছে তোমার এই হচ্ছে আমাদের আজকের অঙ্কটা। হ্যাঁ, তো আমরা আজকের এই অঙ্কটাই করব। ইসমাইল, দেখতে পাচ্ছ তুমি? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। তাহলে হচ্ছে যে আমরা এই অঙ্কটা আজকে দেখব। তো প্রথমে বলা হচ্ছে তোমার বিনিয়োগ অপেক্ষক দেওয়া আছে, সেটা হচ্ছে যে আইটি, তাহলে ইনভেস্টমেন্ট ফাংশন দেওয়া আছে এখানে, অর্থাৎ বিনিয়োগ অপেক্ষক দেওয়া আছে, কি দেওয়া আছে, ইকুয়াল টু হচ্ছে 12t টু দি পাওয়ার 1/3। হ্যাঁ, এই টি এর পাওয়ারটা হচ্ছে কিন্তু 1/3, মানে এরকম ভাবে ছিল, এই 12 আর হচ্ছে টি, এটার উপরে পাওয়ার ছিল 1/3। এরকম ছিল 12t টি টু দি পাওয়ার 1/3। এখন বলা হচ্ছে এবং টি0, টি0 সময়ে প্রাথমিক পুঁজি, অর্থাৎ শুরুতে পুঁজি ছিল কত, 45, ধরো লাখ হইতে পারে, হাজার হইতে পারে, অ্যাজ ইউ উইশ, তোমার ইচ্ছা। তাহলে এই প্রথমে যদি 25 নিয়ে শুরু করে, অর্থাৎ প্রাথমিক পুঁজি যদি 25 হয়, তাহলে বিনিয়োগ অপেক্ষককে আমরা সাধারণত পুঁজি অপেক্ষককে, এই পুঁজি অপেক্ষককে যখন ফার্স্ট অর্ডার ডিরাইভেশন করব টাইমের সাপেক্ষে, তখন আমরা আসলে বিনিয়োগ অপেক্ষকটা পেয়ে থাকি। বুঝতে পারছো? তখন আমরা বিনিয়োগ অপেক্ষকটা পাই। এখন খেয়াল করো, বিনিয়োগ অপেক্ষকটা দেওয়া আছে, তাহলে আমার পুঁজি অপেক্ষকে যাইতে হবে। তাহলে আমরা কি করব এখানে, এখানে আমরা হচ্ছে এটাকে হচ্ছে যে তোমার ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশন যে করা আছে সেটাকে আমরা কি করব, অর্থাৎ এই অংশটুকুকে আমরা সমাকলিত করে মূল অংশে চলে যাব এবং কে এর মানটা 25 বসায় দিলে আমাদের যে পুঁজি অপেক্ষকটা নির্ণীত হয়ে যাবে। তাহলে আমরা সেটাই করি। তো আগে মুছে নেই ব্যাপারগুলো। তো আমরা এটা আজকে করব। তো প্রথমেই দেখি আমরা যে আমাদের কি কি দেওয়া আছে। তো আমরা দেওয়া আছে লিখবো যে given that, অথবা তোমরা লিখতে পারো যে দেওয়া আছে given that, কি দেওয়া আছে,
দেওয়া আছে, আমরা বলতে পারি যে আমার ইনভেস্টমেন্ট ফাংশন দেওয়া আছে, তাহলে আইটি তুমি লিখতে পারো বিনিয়োগ অপেক্ষক, বা এইভাবে লিখতে পারো আইটি ইকুয়াল টু হচ্ছে 12 টি টু দি পাওয়ার 1/3। এটা একটু হয়তো বুঝতে অসুবিধা হবে, আমি লিখে দিই আবার 1/3। হ্যাঁ, আর কি দেওয়া আছে? আর দেওয়া আছে প্রাথমিক পুঁজি, অর্থাৎ কে ইকুয়াল টু 0, যখন শূন্য সময় ছিল তখন কত ছিল এটা? এটা ছিল 25। এই জিনিসগুলো দেওয়া আছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের পুঁজি অপেক্ষক বের করতে বলছে, অর্থাৎ এই অংশটুকুকে বের করতে বলছে পুঁজি অপেক্ষক। তাহলে পুঁজি অপেক্ষক বের করার সূত্রটা কি ছিল? আমরা আগেই বলছি যে বিনিয়োগ অপেক্ষককে যদি আমরা সমাকলন করি তাহলে আমরা পুঁজি অপেক্ষকে যেতে পারবো। তাহলে পুঁজি অপেক্ষক অপেক্ষক হিসেবে আমরা কি লিখতে পারি না এইভাবে যে কেটি, কেটি অর্থাৎ ক্যাপিটাল টাইম টি সময়ে, এটাকে যদি আমরা ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশন থেকে যেহেতু করা আছে আমার, সেটাকে আমি কি করব? সমাকলিত করব। কিসের সাপেক্ষে সমাকলিত করব? আমি এখানে ডি টি টি এর সাপেক্ষে মোটামুটি সমাকলিত করব। তাহলে ফাংশনটা বসাই 12 টি টু দি পাওয়ার 1/3 আমরা কিসের সাপেক্ষে সমাকলিত করব? ডিটি সাপেক্ষে। কিসের সাপেক্ষে? ডিটি সাপেক্ষে। এখন দেখো, এই তুমি আছো? ইসমাইল শুনতে পাচ্ছ? হ্যালো, জি স্যার, শুনতে পাচ্ছি। জি বুঝতে পারছো কিনা? জি জি। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা দেখো, এখন এই জায়গা থেকে আমরা সমাকলিত করার সময় বলেছি যে কনস্ট্যান্ট মান থাকলে সেটাকে সামনে নিয়ে আসতে হয়। সামনে নিয়ে আসলাম 12, তাহলে বাকি থাকে কি? টি 1/3 ডিটি, এই তো। এখন খেয়াল করো, এই অংশটুকুকে আমরা সহজেই করতে পারি। কিভাবে করতে পারি? এই অংশটুকুকে আমরা এইভাবে লিখতে পারি না যে পাওয়ারের সাথে এক যোগ হবে, অর্থাৎ টি এর সাথে কত যোগ হবে? এক যোগ হবে। তাহলে টি এর সাথে যদি এক যোগ হয় তাহলে ব্যাপারটা এরকম দেখাচ্ছে 1/3 প্লাস 1, আর এই উপরের অংশটুকু কি হবে? নিচে পড়বে। তাহলে কত? 1/3 প্লাস 1। এখানে দেখ, এটা অনির্দিষ্ট সমাকলন, নির্দিষ্ট না, এই জন্য এটাকে আমি কি দিব? একটা সি যুক্ত করব। তাহলে এই অংশটুকু বুঝতে অসুবিধা আছে তোমার? যে স্যার কিভাবে সমাকলিত করলেন? জি না, জি না স্যার। স্যার কে টিতে লেখার কারণ কি? হ্যাঁ, এই কেটি। সপ্তাহে যে কে আর টি, হ্যাঁ এটা। আচ্ছা, এটা বোঝাচ্ছে পুঁজি। হ্যাঁ, কে মানে হচ্ছে ক্যাপিটাল, ক্যাপিটালটা জি পুঁজি। আর টি হচ্ছে অপেক্ষক, অর্থাৎ সময়ের সাথে সাথে তুমি দেখবা যে তোমার পুঁজি বাড়ছে কি কমছে। কথা বুঝতে পারছো? অর্থাৎ এটা যেমন জি আমরা স্যার। দেখি না যে y ইজ এ ফাংশন অফ x, ধরো y ইজ এ ফাংশন অফ x, জি তো ব্যাপারটা ঠিক এরকমই। এই পুঁজিটা নির্ভর করছে বা এখানে দেখাচ্ছে সময়ের সাপেক্ষে। বুঝতে পারছো? জি এই জন্য কেটি আমরা লিখছি, পুঁজি অপেক্ষকে আমরা কি লিখছি? কেটি লিখছি। আচ্ছা, তাহলে এই জি অংশটুকুকে জি। এবার আমরা বের করি। তাহলে এই অংশটুকুকে আমি এই সাইডে করছি, তাহলে দেখো কি বের হয়। তাহলে 1/3 প্লাস 1 কত হয় বলো তো? ইকুয়াল টু হচ্ছে যে 3, আর উপরে হচ্ছে কি 1/3, মানে 4/3, এই তো। আমরা সাইডে করে নিলাম। তাহলে আমি যখন লিখবো 12 টি 12 টি ইকুয়াল টু হচ্ছে কি পাওয়ারে কত থাকবে? 4/3, তাই না? এই যে এই অংশটুকুকে যোগ করলে কত বের হচ্ছে? 4/3। আর তার নিচে থাকবে কি? 4/3, আর সাথে একটা কি আছে? নিচে থাকবে 4। জি, হ্যাঁ, নিচে থাকবে 4/3। তোমার কথা আমি বুঝছি না, আস্তে আস্তে বলো। নিচে থাকবে 4/3 আর কি। হ্যাঁ, 4/3। তাহলে এবার এটা উল্টে যাবে। আমরা আগেই শিখেছি উল্টে যায় কিভাবে। তাহলে আমরা জি
উল্টে যাবে না, নিচে ভগ্নাংশ থাকলে সবসময় উল্টে যায়, তাহলে উল্টে গেলে কত হচ্ছে দেখো তো। এখানে কি আমরা কাটাকাটি করতে পারি কিনা, ধরো 12 টি টু দি পাওয়ার হচ্ছে কি 4/3। হ্যাঁ, তারপরে নিচেরটা যাবে উল্টে, উল্টে জি, গেলে গুণ আকারে লিখলাম 3/4। উপরে থাকবে 3, জি হ্যাঁ, নিচে 4। হ্যাঁ, তাহলে এবার কাটাকাটি করি, 3 4 12, তাই না? 12, জি 3 ইনটু থাকে কি 3, তাহলে এটাকে কি আমরা আবার লিখতে পারি না 3 3 9 প্লাস সি, এভাবে লিখতে পারি না? এই দেখো এই 3 আর এই জি 3 স্যার, গুণ করে দিলে টি টু দি পাওয়ার 9 4/3 প্লাস সি, তাহলে আমি ফাংশনটা পাইলাম কি 4/9 ইনটু টি টু দি পাওয়ার 4/3 প্লাস সি। এতটুকু ক্লিয়ার? জি এখন আমরা মূল পুঁজি অপেক্ষক পেয়ে গেছি। এখন আমরা করব কি, জি এই টি এর মানটাকে কত ধরবো, শূন্য ধরবো। কত? শূন্য ধরবো। এখন দেখো এখানে আমরা আমরা পুঁজি অপেক্ষকটা পেয়ে গেছি, এখন সি এর মানটা আমরা বের করব, আসলে সি এর মানটা কি হবে, কিভাবে হবে। হ্যাঁ, তাহলে এখানে অলরেডি আমরা ধরে নেব যে, বা প্রশ্ন অনুসারে যেটা বলে দিচ্ছে আমাদের, হ্যাঁ, ওটা কি ধরবো, টি ইকুয়াল টু 0 ধরবো, আর আমাদের কে ইকুয়াল টু তো 0 আছে, কে 0 ইকুয়াল টু হচ্ছে কি 25। এখন আমরা মানটা বসাই, তাহলে মানটা বসালে কি হচ্ছে দেখো, আমাদের কি ছিল 9 90 টু দি পাওয়ার 4/3 এরকম ছিল না, আর ছিল প্লাস সি জি ইকুয়াল টু ছিল, দেখো প্রশ্ন অনুসারে বলে দেওয়া আছে যে যখন এটা শূন্য ধরবা তখন সেটা কি হয়ে যাবে, ধরো এখানে শূন্য আছে, হ্যাঁ, এখন যখন এটাকে ধরবা শূন্য, অর্থাৎ শূন্য টু দি পাওয়ার 4/3, হ্যাঁ, ইনটু 9 প্লাস সি ইকুয়াল টু ধরতে হবে কত, দেখো যখন শূন্য ছিল অর্থাৎ শূন্য সময়ে কত ছিল পুঁজির পরিমাণ 25, তাহলে হচ্ছে 25। তাহলে দেখো এই অংশটুকুর মান কত হয়ে যাচ্ছে, শূন্য হয়ে যাচ্ছে না? তুমি যদি শূন্যকে ইয়া করো, শূন্যের সাথে কোনো কিছু যদি গুণ দাও সেটা কি হয়ে যায়, শূন্য হয়ে যায়। তার মানে এই অংশের মান কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। তাহলে শূন্য আর হচ্ছে প্লাস সি ইকুয়াল টু হচ্ছে 25। তাহলে আমরা বলতে পারি যে সি ইকুয়াল টু হচ্ছে কত, 20। ক্লিয়ার? স্যার 9 0 এটা কিভাবে আসছে? ওই যে আমরা সমাকলিত করার পরে, এই যে দেখো এই ফাংশনটাকে সমাকলিত করার পরে আমরা এরকম একটা ফাংশন পাইছি না, জি 90 প্লাস সি। এখন হচ্ছে এই সি এর মানটা বের করার জন্য আমরা টি সমান সমান শূন্য ধরছি, আর কে সমান সমান কে নট বা কে জিরো ইকুয়াল টু আমাদের দেওয়া আছে কত 25। তাহলে আমরা 25 কে ইকুয়েশনে বসায়া সি এর মানটা বের করে নিয়ে আসলাম। তাহলে আমার মূল অ্যান্সারটা কি জি হবে জি দেখো তো, মূল অ্যান্সারটা হবে আমার পুঁজি অপেক্ষক হবে এই অংশটুকু প্লাস হচ্ছে কি 25। এই হচ্ছে আমাদের অ্যান্সার। এবার বুঝতে পেরেছো? জি স্যার, ওকে, তো আমরা একটু এবার বেসিক কনসেপ্ট আলোচনা করব, একেবারে ম্যাক্রো মাইক্রো ইকোনমিক্স এর। আচ্ছা দেখো তো এটাকে চিনো কিনা, এটাকে আমরা মাইক্রো ইকোনমিক্সে কি বলি সাধারণত? প্রাইস দাম। এটাকে কি বলি, অথবা এটাকে যোগান কোয়ালিটি পণ্য কোয়ান্টিটি, পরিমাণ, পরিমাণ তাই না? কোয়ান্টিটি, জি স্যার আমরা কি বলি জি এটাকে, হয় পি কে দাম বলছি, কিউ কে অথবা বড় হাতে ছোট হাতে যাই থাকুক না কেন সেটাকে আমরা কি ধরছি, পরিমাণ ধরছি। ক্লিয়ার? জি স্যার হ্যাঁ, এখন দেখো তো আমরা টোটাল রেভিনিউ কে কি ধরছি, টিআর কে। টিআর কিভাবে বের করি, পি ইনটু কিউ। পি বাই কিউ পি ইনটু কিউ কে আমরা কি বলছি, মোট আয়। এখানে এটাকে কি বলা হয়, মোট আয়। হ্যাঁ, এখন দেখো আমরা এই টিআর কে যখন বের করি তখন এমআরও তো বের করি। হ্যাঁ, এমআর কিভাবে বের করি, এমআর বের করি হচ্ছে যে চেঞ্জ ইন টোটাল রেভিনিউ ডিভাইডেড বাই হচ্ছে চেঞ্জ ইন কোয়ান্টিটি।
আমরা এটাকে বের করি, অথবা আমরা ম্যাথমেটিক্স ইউজ করে অর্থাৎ গণিত ইউজ করে আমরা কি করছি ডিফারেন্সিয়েশন করি। অর্থাৎ কোনো অপেক্ষককে অর্থাৎ মোট আয়কে যখন আমি কিউ এর সাপেক্ষে ডেরিভেটিভ করি অথবা হচ্ছে ডিফারেন্সিয়েশন করি, এই অংশটুকু সাপেক্ষে করি অর্থাৎ কিউ এর সাপেক্ষে কি করি ডেরিভেটিভ করি কোন ফাংশনকে টি আর কে, এই টি আর ফাংশনকে আমরা যদি ডেরিভেটিভ করি তখন আমরা কি পাই এমআর পাই। কি পাই এমআর। এখন খেয়াল করো যদি আমাকে বলা দেওয়াই থাকে ধরো এই এমআরটা দেওয়া আছে তাহলে এটার মধ্যে যদি আমি যেতে চাই তাহলে সেটাকে কি করতে হবে সমাকলিত করতে হবে না। এখন যদি এমআর দেওয়া থাকে তোমাকে যদি বলা হয় এমআর দেওয়া আছে টি আর বের করো তখন তুমি কিভাবে বের করবে যেহেতু এটাকে ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশন করাই আছে তাহলে এটাকে তুমি কি করবা সমাকলিত করে আগের ফাংশনে নিয়ে যাবা এই তো। জি স্যার। তাহলে এই তিনটা কনসেপ্ট বুঝতে কোনো অসুবিধা আছে যে মোটা কিভাবে বের করে এমআর কিভাবে বের করে। আচ্ছা এবার আমরা দ্বিতীয় কোশ্চেনে চলে যাব। হ্যাঁ দ্বিতীয় কোশ্চেনে আচ্ছা সবগুলো মুছে নেই, মুছে নিয়ে তোমরা শুনতে পাচ্ছ না স্পষ্ট? এরকম দেওয়া আছে এবং দেওয়া আছে আর বলা হচ্ছে যে এখান থেকে আপনারা হচ্ছে যে অপেক্ষকটা নির্ণয় করেন অর্থাৎ সর্বোচ্চ উৎপাদন স্তরটা নির্ণয় করেন। হ্যাঁ এটা খুবই সহজ একটা বিষয় তোমরা নিজেরাই পারবা, তারপর আমি দেখাই দিচ্ছি খুব সহজ বুঝছো। আচ্ছা দেখো কিভাবে এখানে প্রান্তিক আয় দেওয়া আছে অর্থাৎ এমআরটা দেওয়া আছে। এখন এমআরটা যদি দেওয়া থাকে খেয়াল করো এমআরটা দেওয়া আছে কত 17 মাইনাস কিউ এটা দেওয়া আছে এবং দেওয়া আছে যে এটা আমরা পরে হিসাব করব যে এখানে টি আর ইকুয়াল টু দেওয়া আছে কত 60। এখন আমরা আগেই বলে নেই যে আমরা বলেছি যে এই এমআরটা আসছে কোথা থেকে, এই এমআরটা আসছে টি আর থেকে অর্থাৎ টি আর কে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করে বা তোমার অন্তরীকরণ করে সেটাকে বানাইছে কি এমআর। এখন এমআর থেকে যদি আমি টি আর আসতে চাই আমার অবশ্যই কি করা লাগবে সমাকলিত করা লাগবে। এখন সমাকলিত যদি আমি করি সেই ক্ষেত্রে কিভাবে এটা করব তাহলে এই পুরো ফাংশনটাকে কার সাপেক্ষে মানে সমাকলিত করব কিউ এর সাপেক্ষে। তাহলে আমরা এটার সূত্র হচ্ছে এরকম সমাকলিত চিহ্ন এমআর আর ডি কিউ, এই হচ্ছে ব্যাপার। তাহলে আমরা এমআর এর মানটা বসাই, এমআর এর মানটা বসালে কি হচ্ছে দেখো 17 মাইনাস কিউ ইকুয়াল টু ডি কিউ ইনটু ডি কিউ। তাহলে আমরা জানি যে যেই ভ্যারিয়েবলের সাপেক্ষে আমরা সমাকলিত করছি যদি সেটা কনস্ট্যান্ট হয় তাহলে তার সাথে শুধু কি ওই অংশটুকু বসে যায় বা বাইরে বসে। হ্যাঁ ওই ভ্যারিয়েবলটা বসে যায়। আর এখানে দেখো তো কিউ এর উপর পাওয়ার কত 1 পাওয়ার 1। হ্যাঁ 1 হলে কি আমরা এইভাবে লিখবো না 1 প্লাস 1 ইকুয়াল টু 2 ডিভাইডেড বাই 2 জি প্লাস কি দিতে হবে আমাদের। সি। তাহলে দেখো এখন বুঝতে কারো অসুবিধা আছে এই ফাংশনটা কিভাবে আসছে? তুমি সি লেখার দরকার কি? তাহলে দেখো খুবই এই অঙ্কগুলো খুবই ছোট। প্রথমে যে 7 লিখছেন আমি তোমার কথা বুঝছি না আস্তে আস্তে বলো। বলতেছি 7 কি লেখার দরকার কি প্রথমে? হ্যাঁ যে আমরা তো ফাংশনের বাইরে লিখতে হতো 7টা 7 কিউ প্রথমে। দেখো এটাকে আমরা কি এইভাবে লিখতে পারি না 17 dq মাইনাস সমাকলিত করে dq এভাবে লিখতে পারি না? খেয়াল করো আমি বলছি কোনো কনস্ট্যান্ট যদি থাকে এবং সেটাকে যার সাপেক্ষে সমাকলিত করা হচ্ছে শুধু তার সেই অংশটুকু তার সাথে গুণ হয়ে যায় তাহলে 17 কিউ। বুঝতে পারছো এই দেখো কিউ এর সাপেক্ষে সমাকলিত করছি না এই জায়গায় তাহলে যে কনস্ট্যান্ট থাকলে তার সাথে কি হয়ে যায় একটা কিউ গুণ হয়ে যায় অর্থাৎ যেটাকে দিয়ে আমরা সমাকলিত করছি সেটা কি হয়ে যায় গুণ হয়ে যায়।
এবার বুঝতে পারছো? জি। ঠিক আছে, তাহলে আমরা এবার এইদিকে আগাই। তাহলে আমাদের দেখো এখন সি এর মানটা বের করতে হবে। তাহলে সি এর মানটা বের করতে গেলে আমাদের যেটা করতে হবে, আমাদের কিউ ইকুয়াল টু শূন্য ধরতে হবে, কিউ ইকুয়াল টু শূন্য, টি আর ইকুয়াল টু শূন্য ধরতে হবে। তাহলে আমরা সি এর মানটা বের করতে পারবো। তাহলে সোজাসুজি একটা হিসাব দেখো যে কেন আমরা ধরছি, কারণ হচ্ছে এই সিটা কখন থাকবে, যখন আমার কোনো প্রোডাকশন থাকবে না, তখন আমার এই টোটাল রেভিনিউ কত থাকবে সেটা আমার জানতে যাচ্ছে। অর্থাৎ দেখো কিউ তো প্রোডাকশন, কিউ 1 2 3 4 5 6 করে এরকম প্রোডাকশন, আর এই কনস্ট্যান্টের মানটা আমরা এখন বের করব। তো কনস্ট্যান্টের মানটা বের করলে আমরা যেটা দেখতে পাচ্ছি, এই অনুযায়ী যদি সবই শূন্য ধরি, অর্থাৎ এই পাশে কি আছে, টিআর আছে, তাহলে টিআর কে আমরা কি ধরলাম, শূন্য। এই যে উপরের এই লাইন থেকে কিন্তু আমি এই লাইন লিখছি, হ্যাঁ। তাহলে দেখো এই পাশে টিআর আছে, টিআর এর মান শূন্য, আর এই জায়গা দেখো কিউ এর মানও কি শূন্য। অর্থাৎ 17 কিউ ইন্টু জিরো, জিরো স্কোয়ার ডিভাইডেড বাই টু প্লাস সি। তাহলে দেখো সবকিছু করে আমরা কি এটা পাচ্ছি না, শূন্য এদিকে আর শূন্য এদিকে হয়ে কি সি যাবে। পাচ্ছি না, পাচ্ছে কিনা? অর্থাৎ সি এর মানটা আমি কত জি পাচ্ছি, স্যার। শূন্য পাচ্ছি। তাহলে এবার খেয়াল করো, আমার টোটাল রেভিনিউর মানটা বের করতে হবে। তাহলে টোটাল রেভিনিউর মানটা কত দেখো, এখন আমরা ওই ফাংশনে অর্থাৎ এই যে ফাংশনটা আছে সেটার মধ্যে সি এর মান বসাই দেব। তাহলে 17 কিউ মাইনাস কিউ স্কোয়ার বাই টু, আর এখানে যে সি, সি এর মানটা কত, শূন্য। তাহলে শূন্য আর বসানো লাগবে বলো? শূন্য। আচ্ছা, তাহলে আমরা শূন্যটা বসালাম। জি। এখন দেখো বলে দেওয়া আছে যে এই যে এই টি আর সমান কত, এই টি আর সমান কত, এই টি আর সমান কত 60 বলে দেওয়া আছে না, যখন মোটায় কত 60, তখন আমার সর্বোচ্চ উৎপাদন কত হবে। তাহলে এই 60 কে রেখে, এই 60 কে রেখে আমরা কি করব, এখন সেটাকে আমরা বের করব। তাহলে কিভাবে বের করা যায় দেখো, এখানে এর মান দিলাম কত, 60, তাই বাকি যা আছে তাই থাকবে। ইউ স্কয়ার ডিভাইড বাই এখন খেয়াল করো, এটা এই পাশে নিয়ে আসলাম, মানে সবগুলো এক পাশে নিয়ে গেলে এরকম হবে না, ধরো মাইনাস কিউ স্কয়ার ডিভাইডেড বাই টু, এটা প্লাস ছিল, এটা কি হয়ে যাবে, এটা মাইনাস ছিল, এটা প্লাস মাইনাস হয়ে গেল, হ্যাঁ। আর ওটাও কি হয়ে গেল, এটা প্লাস ছিল, এটা কি হয়ে গেল, মাইনাস হয়ে গেল। মাইনাস মাইনাস কিউ মাইনাস। ইকুয়াল টু কত, 60, এই তো। আবার এটাকে এই পাশে নিয়ে আসি, বাই টু মাইনাস 17 কিউ, এখানে ছিল প্লাস, এখানে হয়ে যাবে কি মাইনাস, তাই না, ইকুয়াল টু কি শূন্য। 12 এখন খেয়াল করো যে আমরা এখান থেকে কি করতে পারি, এখান থেকে আমরা যদি কিউ দুই দিয়ে প্রত্যেকটাকে ভাগ করি, কি করি, ভাগ করি, তখন আমরা যেটা পাবো সেটা হচ্ছে দেখো, এখানে আমরা এভাবেও করতে পারি বা অন্যভাবেও করতে পারি, এটা তোমাদের ইচ্ছা, তোমরা যেভাবে ইচ্ছা করতে পারো। তো যে জিনিসটা হচ্ছে, এখানে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে 17 কিউ ছিল আমাদের প্রথমে, 17 কিউ, তারপরে আমরা এটাকে কিউ নিয়ে আসছি। এখন দেখো 17 কিউ কে আমরা এই পাশে নিয়ে সেটাকে গুণ ভাগ যোগ বিয়োগ করছি। তো সোজাসুজি যেটা বের হচ্ছে এখানে দেখো, আমরা যদি 2 দিয়ে এখানে ভাগ দিই, ভাগ দিলে কি হচ্ছে, আচ্ছা সবগুলোর সাথে যদি আমি 2 গুণ দিতে পারি না, অর্থাৎ ধরো এই পাশেও 2 দিয়ে সবগুলোর গুণ দিলাম, এই পাশেও 2 দিয়ে গুণ দিলাম, কিভাবে দেখো, এ কিউ স্কয়ার কিউ স্কয়ার ডিভাইডেড বাই 2, 17 কিউ মাইনাস 60, একে যদি আমি 2 দিয়ে গুণ দেই, আর এখানে যদি শূন্যকে 2 দিয়ে গুণ দেই, তাহলে কি হচ্ছে দেখো তো, সরি এখানে 2 হবে, 0 ইন্টু 2। তাহলে এটা বের করো তো তোমরা, কত হয়,
কত হচ্ছে বলো? হ্যালো, আমরা একটু ফলো করি। হ্যালো, তোমরা সবাই দেখছো না? হ্যাঁ, একটু ফলো করো। আমরা কিন্তু চেঞ্জ করে পক্ষান্তর করে কিন্তু আমরা সাইনগুলো চেঞ্জ করে দিছি, কিন্তু আসলে আমরা দুই এক পক্ষে একটা ছিল আর এক পক্ষে একটা ছিল, অর্থাৎ দুটোকেই চেঞ্জ করছে। তার মানে এই দাগগুলো চেঞ্জ হবে না। হ্যাঁ, এটা হচ্ছে ফাংশনটা এরকমই থাকবে, এটা মাইনাস হবে। তাহলে এখানে জাস্ট একটা প্লাস হবে, এর আগে একটা মাইনাস হবে। হ্যাঁ, তোমরা একটু মাথায় রাখো। আর এখানে যেহেতু প্লাস ছিল, এটা এই পাশে চলে আসছে, তার জন্য পরে মাইনাস হয়ে গেছে। আচ্ছা, এই নিচের অংশটুকু তোমরা বের করতে পারছো? হ্যাঁ, ইসমাইল এবং সুহাইব, তোমরা কি বের করতে পারছো? এখানে গুণ দিলে কত হচ্ছে? হ্যালো, আচ্ছা। তাহলে দেখো এখানে যেটা আমি করছি যে মাইনাস কিউ স্কোয়ার ডিভাইডেড বাই টু ইন্টু কি টু, প্রত্যেকটার সাথে আমি কি করছি হচ্ছে সেভেন কিউ ইন্টু টু, তারপর কি করছি 60 ইন্টু টু। আর এখানে শূন্যের সাথে যদি তুমি গুণ দাও তাহলে কি পাবা? শূন্যই পাবা, তাই না? তাহলে এটা কাটাকাটি করো, কত হচ্ছে যে মাইনাস কিউ স্কোয়ার 17 দুগুণে কত? 34, 34 কিউ মাইনাস হচ্ছে 120। এখন এবার মাইনাস দিয়ে গুণ করে দাও উভয় পক্ষকে, তাহলে কি পাচ্ছ? কিউ স্কোয়ার মাইনাস হচ্ছে 24 কিউ, তারপরে কত পাচ্ছ দেখো? প্লাস 120। মিডল টার্ম করলাম আর কি, আচ্ছা মাইনাস দিয়ে গুণ দিয়ে দিলাম, তাহলে মাইনাস জিরো দিয়ে তুমি যারই গুণ করো কত পাবে? একই রকম পাবা। তাহলে এইভাবে দাঁড়াইলো। এখন আমাদের কি করতে হবে? আমাদের করতে হবে যেটা, যে আমরা এখন কি করব? আমরা এখন এই জায়গা থেকে মিডল টার্ম করব। মিডল টার্ম করলে কি হয় দেখো। তাহলে আমরা 34 কে কিভাবে ভাঙতে পারি বলো তো? এটাকে আমরা লসাগু করি। তাহলে যদি এটাকে ভাঙি, 2 দিয়েও যায়, 4 দিয়েও যায়, তাহলে 2 দিয়ে দিলে কত হচ্ছে? 60। 2 দিয়ে করলে আবার কত? 30। 30। তাহলে দেখো তো 4 আর 3 মিলে গেল না, জি। এবং হচ্ছে 30 আর 4 34 হয়ে গেল না? জি। তাহলে আমরা এটাকে কি ভেঙে এইভাবে লিখতে পারি না যে কিউ স্কোয়ার মাইনাস 30x 30 কিউ মাইনাস 4 কিউ প্লাস হচ্ছে তোমার 120 ইকুয়াল টু 0। তাহলে এটা ছোটবেলার মতো ইয়ে করি আমরা, কিউ কে কমন নেই, তাহলে কিউ মাইনাস 30, আবার আমরা এখানে 4 কমন নিলে কি হচ্ছে? কিউ মাইনাস 30 ইকুয়াল টু 0। এখন খেয়াল করো, এখানে আমরা দুইটাকে ভাগ করে নিতে পারি, মানে সাইড করে নিতে পারি। কিউ ইকুয়াল টু 30, কিউ মাইনাস 30, আর হচ্ছে কি কিউ মাইনাস 4। কিউ মাইনাস কি? 4। 4 তাহলে দেখো এখানে আমরা, ইকুয়াল হ্যাঁ, এবার কিউ ইকুয়াল টু 30, এটাকে কি আমরা এভাবে লিখতে পারি না? এই যে মাইনাস ছিল, অর্থাৎ আচ্ছা আমি আরেকটু বাড়ায় করি তাহলে তোমাদের সুবিধা হবে। হ্যাঁ, তাহলে দেখো আমরা দুইটা আলাদা অংশ পাইলাম। হ্যাঁ, এটা কি পেলাম হচ্ছে যে কিউ ইকুয়াল টু 30 ইকুয়াল টু কি? আরেকটা কিউ ইকুয়াল 4। হ্যাঁ, বা কিউ মাইনাস 4 ইকুয়াল টু 0। তাহলে দেখো এখানে আমরা কত পাচ্ছি? কিউ ইকুয়াল টু হচ্ছে 30, আর এখানে পাচ্ছি কি আমরা? কিউ ইকুয়াল টু 4। তাহলে আমি অ্যান্সার কোনটা নেব? এখন প্রশ্ন উঠতে পারে না স্যার, আমি তো দুইটা পেয়েছি, এখানে অ্যান্সার কোনটা নেব?
অ্যান্সার নিবা হচ্ছে যে জি স্যার এখানে কি বলা হচ্ছে দেখো সর্বোচ্চ বলা হচ্ছে সর্বোচ্চ, তাহলে সর্বোচ্চ এখানে কত 30, তাহলে তোমার অ্যান্সার কত 30 হবে 30, বুঝতে পারছো? জি স্যার আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো আমরা এখন সামারাইজ করে দেখবো যে আসলে স্টেপ গুলা কি কি ছিল আমাদের। হ্যাঁ, আমরা এই টাইপের কোশ্চেন গুলো সলভ করতে গেলে কি ধরনের স্টেপ গুলো ফলো করব, অঙ্ক করলেই তো হবে না, স্টেপ গুলো তো তোমাদের মনে রাখতে হবে। স্টেপ গুলো দেখাবো এখন যে আসলে আমরা কিভাবে করলাম ব্যাপারটা। হ্যাঁ, তাহলে হচ্ছে আমরা এখন দেখি আজকে ওরা আসে নাই কেন। আজকে একজন কোথায় নাকি কি কাজে গেছে ও, যারা ও ও, আচ্ছা ঠিক আরেকজন আছে, তো সমস্যা না আমাদের। নেটওয়ার্ক নেটওয়ার্ক প্রবলেম স্যার আমি অ্যাক্সেস করতে করতে 20 মিনিট প্রায় চলে গেছে নেটওয়ার্ক সমস্যা করতেছে আচ্ছা যাক, তারপরও যে এখন আসছো, এখন যাক, এ দেখো এখন আমরা কি করছি, প্রথমটাকে কি করছি, এই ফাংশনটা অর্থাৎ স্টেপ 1 এ আমরা কি করছি, সরি অনেক বড় হয়ে গেছে ব্যাপারটা। আচ্ছা দেখো আমরা স্টেপ 1 এ কি করছি, স্টেপ 1 এ আমরা সমাকলিত করছি, অর্থাৎ m আর কি করছি সমাকলিত করে কিসের সাপেক্ষে ডিকিউ সাপেক্ষে আমরা কি করছি, স্টেপগুলো তোমরা লিখে রাখবা। হ্যাঁ, আমরা টি আর বের করছি, টি আর বের করার পরে আমরা স্টেপ 2 তে কি করছি বলো তো, কি করেছি দেখো খাতাটা দেখে বলো। স্টেপ 2 তে আমরা বের করেছি একটুতে আসলে, কি আর মান হ্যাঁ সি এর কি মানটা আর কত, ইয়াতে তাহলে আমরা এখানে ধরে নিচ্ছি কিউ ইকুয়াল টু 0 আর টি আর ইকুয়াল টু কি 0। হ্যাঁ, যদি হয় তাহলে সি এর মানটা কত, হ্যাঁ সি এর যে কোনো একটা মান বের হবে। থার্ড স্টেপে করছে কি এই মানটাকে আমরা বসায় দিচ্ছি মূল ফাংশনে, অর্থাৎ এই যে টি আর যে ফাংশনটা পেয়েছি সেটার মধ্যে আমরা বসিয়ে দিই, বসিয়ে দিয়ে আমরা মূলত টি আর ফাংশনটাকে ডিফাইন করি। 4 নম্বর স্টেপে আমি কি করছি, এই যে টি আর ফাংশনটা এখন আমি পেলাম সেটাকে প্রশ্নে যে মান দেওয়া আছে সে মানের সাপেক্ষে সেটাকে আমি ইকুয়েট করব। তাহলে টি আর ইকুয়াল টু এখানে কত বলতো 60 ছিল, তাহলে টি আর ইকুয়াল টু এই যে ফাংশনটা পেয়েছি আমরা সেই ফাংশনটাকে কি করব এখানে বসিয়ে আমরা কিউ এর মানটাকে কি করব বের করে নিয়ে আসবো, মানে সর্বোচ্চ বা সর্বনিম্ন মান যেটাই চাই সেটা বের করে নিয়ে আসবো। তাহলে বুঝতে পারছো কয়টা স্টেপ ফলো করছি। প্রথমত আমরা এটাকে মার্জিনাল রেভিনিউ বা হচ্ছে প্রান্তিক আয়কে আমরা কিসে রূপান্তর করছি, টোটাল রেভিনিউ, তারপর সি এর মানটা বের করছি, তারপরে আমরা কি করছি টিআর এর মানটা বের করছি, মানে টোটাল টিআর এর মানটা বের করছি, কারণ এই জায়গায় একটা সি ছিল অর্থাৎ প্লাস সি কনস্ট্যান্ট ছিল, তাহলে কনস্ট্যান্ট আমরা এই জায়গায় বের করি। তারপরে আমরা কি করি প্রশ্নে যে মানটা দেওয়া আছে সেই মানটা অনুযায়ী সেটাকে কি করি ইকুয়েট করি। তাহলে এই চারটা স্টেপ তোমাদের মনে থাকবে, একজন বলো তো। একজন বলো। হ্যালো, হ্যাঁ একজন বলো। প্রথমে স্যার হুম, ইয়াকে এমআর যেটা আছে মানে প্রান্তিক আয়কে ওটাকে সমাকলন করে টি আর এর মান বের করব হুম, ওটা তারপরে কিউ আর মানে টি আর আর কিউ কে জিরো ধরে সি এর মানটা বের করব তারপরে যেটা ওখানে মান দেওয়া থাকবে মোটাই অর্থাৎ টোটাল রেভিনিউ ওটাকে ইয়াকে মানে সমানের এক পাশে ওটা থাকবে আরেক পাশে ইয়াটা ইকুয়েশনটা থাকবে ওখান থেকে যেটা কিউ নির্দিষ্ট কিউ এর মান ওটা বের হবে ওটা হ্যাঁ থেকে যেটা সর্বোচ্চ হবে সর্বোচ্চ বললে যেটা নিব আর সর্বনিম্ন বললে যেটা সর্বনিম্ন হ্যাঁ ওটা হ্যাঁ নিব গুড। হ্যাঁ ইসমাইল তুমি বুঝতে পেরেছো। জি স্যার। আচ্ছা, এই তোমাকে বলতে হবে কিন্তু তুমি আগ্রহী হলেও কিন্তু কথা খুব কম বলো। আমরা এখন যে কোশ্চেনটা দেখব সেটা আরো বেশি সহজ, কিন্তু আমরা সেটাকে কঠিন বানায় ফেলি। হ্যাঁ, দেখলেই অনেকে ঘাবড়ায় যায় আর কি, এই টাইপের অঙ্ক কিন্তু খুব সহজ। হ্যাঁ, তাহলে আমরা সেটাকে এখন করা শুরু করি। তাহলে তোমরা এগুলো বুঝতে পারছো তো, আমি লিখে দেবো হ্যাঁ যাতে তোমাদের সমস্যা না হয়। এখানে জাস্ট একটা ব্র্যাকেট ছিল আর কি। হ্যাঁ, ব্র্যাকেটের উপরে ছিল পাওয়ার 2 অর্থাৎ পিএম, পিএম ছিল
ইকুয়াল টু ছিল তোমার কত, উপরে ছিল এবি আর নিচে ছিল তোমার এই এক্স প্লাস বি হোল স্কয়ার মাইনাস সি, আর এখানে ছিল যে পি ইকুয়াল টু এ বি আর নিচে ছিল কি এক্স প্লাস বি মাইনাস সি। এখন একটা জিনিস দেখো, এখানে প্রান্তিক আয় দেওয়া আছে, তার থেকে তোমাকে কি নির্ধারণ করতে হবে, চাহিদা অপেক্ষক নির্ধারণ, অর্থাৎ এটা দেওয়া আছে প্রমাণ করতে হবে কি এটা। আর কি খুব সহজ না খুব কঠিন মনে হচ্ছে দেখা? হুম, কি মনে হচ্ছে তোমাদের? দেখো আগে কনসেপ্টটা বুঝো। তো কঠিন মনে হচ্ছে। হ্যাঁ, এটা খুবই সহজ একটা অঙ্ক, তুমি যদি বুঝো, যদি না বুঝো তাহলে প্যাচ লাগাই ফেলবো। আচ্ছা দেখো এখানে কি দেওয়া আছে বলো তো, তাহলে আমরা স্টেপ ওয়ানে কি করবো, যে খাতায় লিখে নাও, স্টেপ গুলো আগে লিখে নাও। স্টেপ ওয়ানে আমরা কি করব, আমরা এই যে প্রান্তিকটা আছে সেটা থেকে আমরা মোট অপেক্ষকে যাব, অর্থাৎ মোট রেভিনিউ ফাংশনে যাব, অর্থাৎ মোট আয় ফাংশনে যাব। কিভাবে, এটাকে হচ্ছে যে এই এমআর কে কি করে সমাকলিত করে, কিসের সাপেক্ষে, কিউ এর সাপেক্ষে। কে গেল বা আসলো দেখি তো। হ্যাঁ, তাহলে যেটা হচ্ছে যে আমরা এটাকে কি করব, সমাকলিত করব, করে কোন ফাংশনে নিয়ে আসবো, সেটাকে মোট রেভিনিউ অথবা মোট আয় ফাংশনে নিয়ে আসবো। হ্যাঁ, নিয়ে আসার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে যে তোমার এটাকে আমরা চাহিদা অপেক্ষকটা বের করব। হ্যাঁ, স্টেপ 2 তে আমরা কি করব, চাহিদা অপেক্ষকটা বের করব। তাহলে চাহিদা অপেক্ষকটা কিভাবে বের করা যায় বলো তো, কেউ বলতে পারো কিনা দেখি। দেখো আমরা টি আর ইকুয়াল টু কি বলছি, পি ইনটু কিউ, পি ইনটু কিউ বলছি না, মনে আছে? আচ্ছা তাহলে দেখো তো এটা এই পাশে নিয়ে আসলাম, পি ইনটু কিউ ইকুয়াল টু হচ্ছে টি আর। তাহলে এবার বলো তো কিভাবে বের করা যায়। আমি পি এর মান বের করব, পি তো চাহিদা অপেক্ষক তাই না এই জায়গায়। তাহলে আমি বের করতে পারবো যে পি ইকুয়াল টু টি আর ডিভাইডেড বাই কি, কিউ। এভাবে বের করা যায় না? লজিক্যাল কিনা তোমরা ব্যাপারটা বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে দেখো, এখানে ওরা কিউ বলে নাই, এই কিউ কে তারা কি দ্বারা ডিফাইন করছে, এক্স দ্বারা। কি দ্বারা, এক্স দ্বারা। তাহলে আমরা টি কে ভাগ দেব কি দ্বারা, এক্স দ্বারা। এই তো, এই আর কি, এর বেশি কিছু না। এখন আমরা যেটা দেখি, হ্যাঁ, যে কিভাবে করব। তাহলে আমি প্রথম পিএম ফাংশনটাকে, অর্থাৎ যেটা আমার দেওয়া আছে প্রান্তিক আয়, প্রান্তিক আয়কে আমি কি করব, কিসে রূপান্তর করব, আমি রূপান্তর করব হচ্ছে মোট আয়। তাহলে টি আর ইকুয়াল টু আমরা লিখি, টি আর ইকুয়াল টু হচ্ছে সমাকলিত করব এই ফাংশনটাকে। তাহলে আমি ডিরেক্টলি লিখে ফেলি, কি লিখতে পারবো দেখো তো, আমরা এটাকে লিখে ফেলি এ বি ডিভাইডেড বাই এক্স প্লাস বি হোল স্কোয়ার, এটা সি, সি মানে কিন্তু একটা কনস্ট্যান্ট। তাহলে এই পুরোটাকে আমি কিসের সাপেক্ষে করব, সমাকলিত করব। আমরা সমাকলিত করব হচ্ছে যে ডি এক্স এর সাপেক্ষে, কারণ এখানে এই এক্সটাই হচ্ছে কি তোমার পরিমাণ বা পণ্যের কথা বলা হচ্ছে। তাহলে দেখো এখানে যদি আমি এটাকে ডেরিভেটিভ করি, তাহলে এক অংশে ভেঙে নিতে পারবো। তাহলে অংশ যদি ভেঙে নেই, তাহলে আমরা কি এভাবে লিখতে পারি না, এ বি ডিভাইডেড বাই এক্স প্লাস বি হোল স্কোয়ার। এভাবে লিখতে পারি না, মাইনাস সমাকলিত করার জন্য সি, সি একটা কনস্ট্যান্ট, তো কনস্ট্যান্ট হলে সেটাকেও তো আবার ডেরিভেটিভ করতে হবে। তাহলে এইভাবে আমরা লিখতে পারি কিনা বলো। জি স্যার। হুম। এখন আমি যেটা করব সেটা হচ্ছে এটাকে এই পাশে নিয়ে আসবো, অর্থাৎ এ বি তো হচ্ছে আমার কনস্ট্যান্ট মান, কনস্ট্যান্ট মান যদি হয় তাহলে এই পাশে নিয়ে আসলাম।
তাহলে এক্স প্লাস বি, এটা যেহেতু ভাগ আকারে আছে এই জন্য এটাকে আমি স্কোয়ার আছে আবার উপরে পাওয়ার, এই জন্য 2 দিতে পারি, তাই না? 2 যদি দেই এটাকে dx এর সাপেক্ষে ডেরিভেটিভ করব, আর এটাকেও কি সমাকলিত রেখে dx এর সাপেক্ষে ডেরিভেটিভ করব। এখন খেয়াল করো পাওয়ারের সাথে কত যোগ হবে, 1 যোগ হবে, তাই না? দেখো পাওয়ারের সাথে যদি 1 যোগ হয় তাহলে এখানে কি থাকতেছে বলো তো, এখানে x প্লাস, হ্যাঁ মাইনাস কি থাকতেছে, -1 থাকতেছে, আর নিচেও কত হচ্ছে, 1 -1, তাই না? কারণ উপরের এটা অংশ, স্যার -2 উপরের অংশ -2 কিভাবে হয়েছে স্যার? আমি নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে না ও আচ্ছা ঠিক আছে, দেখো তো এরকম যদি ফাংশন থাকে x y/y², বা উপরে ধরো আছে 1, জি এটাকে আমরা এইভাবে হ্যাঁ লিখতে পারি, যেহেতু ইনভার্স ফাংশন আছে সো এটাকে আমরা লিখতে পারি মাইনাস দিতে পারি প্রথমত, এটা হচ্ছে ভাগ বুঝাবে, আর পাওয়ারটা যেটা আছে সেটাকে আমি বসাই দেব, অর্থাৎ এই ফাংশনটাকে, অর্থাৎ জি এই অংশটুকুকে আমি এইভাবে লিখতে পারি। বুঝতে পারছো এবার? জি আচ্ছা, তোমাদের সবাই তো আসা যাওয়া চলতেছে আর কি, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো এখন বুঝতে পারছো সোহেব? জি আচ্ছা, স্যার আর এখানে যেটা বলা আছে দেখো সি আছে, আমরা জানি সি একটা কনস্ট্যান্ট, আমি ধরে নিই এটা 10, যদি এটা 10 হয় তাহলে কিসের সাপেক্ষে আমি করছি, এক্স এর সাপেক্ষে, তাহলে এটা কি লিখতে পারি না সি এক্স প্লাস সিএক্স হ্যাঁ কে, অর্থাৎ কে হচ্ছে এখানে কনস্ট্যান্ট, আমরা সি দিতাম অলরেডি, তারা সি দিয়ে দিছে, এই জন্য আমরা এটা কি লিখলাম, কে লিখলাম। হ্যাঁ, এখন আমরা এই পাশে সেই অংশটুকু করব। হ্যাঁ, তাহলে দেখো এই অংশটুকুর মান এই মাইনাস কি আগে চলে আসবে না, যদি আমরা এটাকে বের করি তাহলে কি ভালো এভাবে হয়েছে লিখতে স্যার পারি না আমি, এই যে নিচের যে মাইনাসটা সেটাকে আগে চলে আসবে না, আর 1 দিয়ে ভাগ দিলে তো 1ই হয়, তাই না? জি তাহলে এটাকে কি এইভাবে লিখতে পারি না? মাইনাস বি হুম, এবার দেখো এটাকে কি নিচে এইভাবে নিয়ে আসতে পারি না, এই যে -1 কে, কোনো জি সমস্যা আছে? যেহেতু মাইনাস আছে তার মানে ভাগ নিচে হবে, তাহলে পাওয়ার কত, 1, তাহলে এখানে 1 কি আর দিতে হয়, স্বাভাবিক হচ্ছে দিই না আমরা, মাইনাস না সি এক্স প্লাস কি কে। আজকে এই অঙ্কটাই শেষ, আজকে বেশি করাবো না যেহেতু তোমরা অনেকে উপস্থিত নেই। হ্যাঁ, তাহলে এই অংশটুকু জি তোমরা স্যার সুন্দরভাবে বুঝছো কিনা? এটা হ্যাঁ এটা কি রেকর্ডিং হচ্ছে স্যার? আমি বুঝতে পারছি না, আবার বলো তো। মানে এটা রেকর্ডিং হচ্ছে কিনা, দুই একজন তো প্রবলেমের কারণে জয়েন করতে পারেনি সেজন্য। না আমি আবার রিপিট করব তোমাদের ক্লাস, যতক্ষণ পর্যন্ত জি না বুঝবো আবার রিপিট করব, এটা নিয়ে সমস্যা নেই। আচ্ছা তোমরা ভিডিও ক্লাস দেখবা এবং এই মানে এই চ্যাপ্টারের শেষে এই পুরো চ্যাপ্টার নিয়ে একটা রিভিউ ক্লাস নেব, সেটা হয়তো 2-3 ঘন্টার মধ্যে হবে। বুঝতে পারছো? আচ্ছা ওইটা নিয়ে ঠিক সমস্যা আছে হবে না, তোমরা যতক্ষণ পর্যন্ত না শিখবে ততক্ষণ পর্যন্ত আমি ছাড়তাছি না। আচ্ছা, এই অংশটুকু তো এবার বুঝতে পারছো যে কিভাবে আসছে। জি স্যার আচ্ছা ঠিক আছে, তাহলে এবার আমরা কাজ শুরু করি, মূল কাজ যেটা আমরা এখন করব সেটা হচ্ছে, আমরা এখানে দেখো এই কে এর মানটা আমাদের বের করতে হবে, তাহলে কে এর মানটা বের করতে হলে আমরা আগে কি করেছি সেই প্রসেসই ফলো করব, কি ফলো করব বলো তো। এটা এক পাশে নিয়ে গিয়ে আর অন্যগুলো সবগুলো এক জায়গায় নিয়ে আসবে কিউ ইকুয়াল টু 0, টি আর ইকুয়াল টু কি 0, তাই না? এখানে কিউ শূন্য হিসেবে এক্স কে দেওয়া আছে, তাহলে আমরা কি ধরবো, এক্স ইকুয়াল টু 0, টি আর ইকুয়াল টু 0, তাই না? শূন্য জি তাহলে এবার ধরো তোমরা x ইকুয়াল টু ধরো 0, কে টি আর ইকুয়াল টু ধরো, তাহলে এই পাশের মানটুকু কি টি আর, তাই না? এখানে এটা ইকুয়াল টু 0 ধরলা আর x এর মানকে 0 ধরলা, ঠিক আছে? তাহলে দেখো 0 দিয়ে কোনো কিছুর যদি ভাগ দাও সেটা কত বের হবে, 0ই বের হবে, আর এটাকেও যদি ভাগ দাও গুণ দাও x শূন্য এর হয়ে মান যাবে, যদি 0 ধরো তাহলে 0 বের হবে, গুণ বাকি দিলে থাকে শূন্য কি হয়ে যাবে x, তাহলে তোমরা k ইকুয়াল টু কি ধরতে পারো, 0 হ্যাঁ ধরতে, 0 ধরতে পারো না? জি স্যার হুম, তাহলে কি হচ্ছে এই কে টা জাস্ট চলে যাচ্ছে, এই তো কে ইকুয়াল টু 0, 0 তার লেখা লাগবে না, তাহলে জি তোমার টি আর ফাংশনটা তুমি অলরেডি পেয়ে গেছো। এখন তুমি কি করবা, এই টি আর কে ভাগ দিবা কি দ্বারা, এক্স দ্বারা, কি দ্বারা, এক্স দ্বারা তুমি কি করবা সেটাকে ভাগ দিবা। এখন ভাগ যদি দাও তাহলে কি হচ্ছে দেখো তো,
তাহলে যেটা হচ্ছে সেটা আমরা এই যে এখন দেখব। দেখো আমরা ফাংশনটাকে লিখে নেই। আমরা জানি যে চাহিদা অপেক্ষক বের করতে হলে অর্থাৎ পি বের করতে হলে আমার কি করতে হচ্ছে, টি আর কে আমি ভাগ দিব কি দ্বারা, এক্স দ্বারা। কি দ্বারা? এক্স দ্বারা। তাহলে টি আর এর মান আমরা কত x দ্বারা পেয়েছিলাম বলতো? পেয়েছিলাম হচ্ছে যে মাইনাস এবি মাইনাস ডিভাইডেড b ডিভাইড বাই x প্লাস b বি x প্লাস b মাইনাস মাইনাস cx সিএক্স। প্লাস k। কে ইকুয়াল টু তো শূন্যই পেলাম, এই জন্য কে হ্যাঁ কে আর ব্যবহার করছি না। আর নিচে হ্যাঁ আমরা কি দিলাম, এক্স। এখন আমরা কি আলাদা করে দিতে পারি না? মানে আলাদা করে দিতে পারি কিনা হ্যাঁ বলো, মানে একটা একটা করে যদি আমি দিছে। ইয়ে করি আর কি। এখানে দেখো, ও আরেকটা ব্যাপার, আমরা এই জায়গাতে আরেকটা ভুল করেছি, মানে সেই জিনিসটা হয়তো আমরা খেয়াল করিনি, সরি। তো আমি সেই ব্যাপারটা আবার দেখাচ্ছি তোমাদের। আমরা যখন এই জায়গায় দেখো এক্স এর মানটাকে শূন্য ধরেছি এবং কিউ এর মানটা, টি এর মানটাকে শূন্য ধরেছি, তখন একটা জিনিস খেয়াল করো, জি যে এই যে অংশটুকু অর্থাৎ এ বি, তারপরে হচ্ছে তোমার এক্স x প্লাস b প্লাস বি, খেয়াল করো সি এক্স, এই তো। এখন হচ্ছে যে হ্যাঁ এক্স এর মানটাকে আমি কি ধরবো, শূন্য ধরবো। শূন্য যদি ধরি তাহলে কত হচ্ছে, শূন্য প্লাস বি। 0 প্লাস b হ্যাঁ, আমরা ওটা এটাকে শূন্য ধরে ওটা ফেলছিলাম শূন্য হয়ে গেল। ভুল করে। আর এখানে এটা শূন্য শূন্য হয়ে হচ্ছে, গেছে। আর এখানে ছিল প্লাস কে। হ্যাঁ তাহলে আমি কি পাচ্ছি k দেখো তো, এটা k এটা এর মান কাটাকাটি করলে এখানে উপরে পাচ্ছি যে মাইনাস এ বি, আর নিচে পাচ্ছি কি বি, আর এখানে পাচ্ছি প্লাস কে। তাহলে কে এর মানটা আমরা কত পাচ্ছি দেখো তো, এটা এটা কাটা গেলে থাকতেছে মাইনাস এ প্লাস কে। তাহলে আমরা কি এটা এইভাবে লিখতে পারি না, কে ইকুয়াল টু, প্লাস k ইকুয়াল টু এ। এটাকে এই পাশে নিয়ে আসলাম আমি, তাহলে মাইনাসটা প্লাস হয়ে গেল। তার মানে এই জায়গায় কি হবে, আমার একটা এ যুক্ত হবে, কে এর মান। হ্যাঁ, এখন দেখো আমরা যেটা করলাম, এখন তার সাথে আমরা কি করব, এক্স দ্বারা অর্থাৎ পরিমাণ দ্বারা আমরা সেটাকে কি করব, ভাগ করব। তাহলে যদি ভাগ করি তাহলে আমার ডিমান্ড ফাংশনটা পেয়ে যাচ্ছি। তাহলে এটা যদি ভাগ করো তোমরা, ভাগ কিভাবে করে দেখো, প্রত্যেকটাকে কি আমরা এক্স দ্বারা ভাগ করতে পারি না? অর্থাৎ হচ্ছে যে মাইনাস এ বি ডিভাইডেড বাই কি, এক্স প্লাস বি ইন্টু x এক্স। এখন দেখো এটা নিচে আছে, তার মানে এর নিচে কি আছে, ওয়ান আছে। তার মানে আমি এটাকে এইভাবে লিখতে পারি না, ওয়ান বাই এক্স। ভাগ আকারে আছে, তাহলে জি উল্টে যাবে। উল্টে গেলে উপরে যাচ্ছে উল্টে ওয়ান, যাবে আর নিচে হচ্ছে কি, এক্স। বুঝতে পারছো তোমরা? জি এখন সি এক্স, তাহলে এটাকে কি আমরা এভাবে লিখতে পারি, সি এক্স ইন্টু ওয়ান বাই এক্স। এটাকে কি লিখতে পারি না, এ ইন্টু ওয়ান বাই এক্স। জি স্যার এ ইন্টু ওয়ান বাই 1 বাই এক্স। x এখন দেখো আমরা এটার সাথে এটাকে গুণ করে দিই। গুণ করলে কি হচ্ছে, মাইনাস এ বি, আর এটার সাথে কি গুণ করছি, এক্স, এক্স প্লাস বি। আর এখান থেকে এটাকে কাটা দিলে কি থাকতেছে, মাইনাস সি, তাই না? আর এখান থেকে আমরা কি জি পাচ্ছি, এ এক্স। x হ্যাঁ, ওটা তো কাটাকাটি যাচ্ছে না এই জন্য। তাহলে এটা যদি পাই তাহলে দেখো আমরা কি এই জায়গাতে তোমার লসাগু গসাগু করতে পারি। অর্থাৎ এটাকে এই মানে এই অংশটুকুকে কি আমরা এই অংশটুকুর সাথে কি করতে পারি, দেখো তো নিচের হরটা প্রায় মিল না, এখানে এক্স আছে এখানেও এক্স আছে। এক মিল আছে হ্যাঁ, তাহলে মিল থাকলে আমরা এটা একত্রে নিয়ে আসি। একত্রে নিয়ে আসলে কি হচ্ছে দেখো, আমরা এটাকে একটু মুছে নেই। এটাকে যদি মুছে নেই তাহলে যেটা হচ্ছে দেখো, তাহলে এখানে আমরা কি নিয়ে আসলাম, মাইনাস এ বি, আর নিচে হচ্ছে কি, এক্স, এক্স প্লাস বি। হ্যাঁ, আর এখানে আমি এই অংশটুকুকে সামনে নিয়ে আসলাম, তাহলে কি হলো, প্লাস এ এক্স আর মাইনাস বি সি। ডিভাইড বাই x মাইনাস c হ্যাঁ, এখন দেখো এটাকে আমরা কি লসাগু গসাগু করবো, তাহলে লসাগু করলে যে অংশটুকু আছে সেই অংশটুকুই বসবে। তাহলে এক্স, এক্স প্লাস বি।
তাহলে খেয়াল করো উপরে মাইনাস এবি থাকবে, তাই না? এবি। হ্যাঁ আর এটার সাথে প্লাস দেখো নিচে যদি ভাগ হ্যাঁ দেই এক্স এক্স এ কাটা থাকে কি এক্স প্লাস বি থাকে না? তাহলে আমরা গুণ করে দেব। অর্থাৎ এই যে এখানে হর আছে হরটা দিয়ে এটাকে ভাগ করব। দেখো ভাগ করলে কত হচ্ছে, এক্স এক্স এ কাটা যায়, বাকি থাকতেছে কি এই এক্স চলে যাচ্ছে প্লাস বি, জি ওটা এর সাথে গুণ হয়ে যাবে। হ্যাঁ বলো, তোমরা বুঝতে না পারলে আবার বলি। দেখো আমাকে যদি এখানে থাকে 2/2 আর এটা ধরো আছে যে 3/4, এখন আমি এটাকে যদি লসাগু করি তাহলে কত হচ্ছে 4। তাহলে দেখো এটাকে আমরা কি করি, এটা দিয়ে ভাগ দিই। ভাগ দিলে আমরা হ্যাঁ যেটা পাই সেটা দিয়ে আবার এই উপরেরটাকে কি করি, গুণ করি, তাই না? গুণ করবা তাহলে এখানে ঠিক একই রকম এই এক্স দিয়ে আমি পুরোটাকে যদি ভাগ দেই তাহলে এক্স এক্স এ কাটা, বাকি থাকতেছে কি এক্স প্লাস বি, তাই না? এক্স প্লাস বি। জি ওইটাই জাস্ট বললাম আমি। হুম, তাহলে এখানে দেখো তোমরা কি পাচ্ছ, সরি এখানে আমি কেটে ফেলছিলাম আবার, প্লাস বি, এখানে কি হচ্ছে বি মাইনাস সি। হ্যাঁ, তাহলে দেখো উপরেরটা কি হচ্ছে মাইনাস এ বি প্লাস, এবার এ দিয়ে গুণ করে দাও, গুণ করলে কত হচ্ছে এ এক্স প্লাস এ বি ডিভাইডেড বাই কি হচ্ছে উপরে এ বি এক্স। এক্স কি এক্স প্লাস হ্যাঁ, এটা থাকতেছে না? বি এখন দেখো তো এটা এটা কাটা যায় কিনা, কাটা গেছে? নেটওয়ার্ক এই বুঝতে পারছো, এবি এবি মাইনাস এবি প্লাস এবি কাটা গেছে, এবার বুঝছো? এটা দিয়ে এটাকে গুণ করলাম একবার, এটাকে গুণ করলাম একবার, তাহলে হলো এ এক্স প্লাস এবি, তাহলে প্লাস এবি মাইনাস এবি কাটা থাকতেছে এ এক্স, তাহলে উপরে থাকতেছে কি এ এক্স আর নিচে থাকতেছে কি এক্স প্লাস এক্স ইন্টু এক্স প্লাস বি মাইনাস সি থাকছে। এবার খেয়াল করো তো এই এক্স আর এই এক্স এ কাটা দিতে পারি কিনা, তাহলে কি থাকছে এ প্লাস বি মাইনাস সি। তাহলে এবার প্রমাণ করতে পারছি যে এই এই জায়গা থেকে এই জায়গায় আসা যায়। এই তোমরা বুঝতে পারছো? হ্যাঁ হ্যালো শোয়েব, তোমরা ব্যাপারটা বুঝতে পারছো কিনা বলো। জি স্যার। হ্যাঁ, এখন এই জিনিসগুলো দেখে ঘাবড়ানোর কোনো কারণ নাই, মাথা ঠান্ডা রেখে করতে পারলে এগুলো মিলানো খুবই সহজ। বুঝতে পারছো? খুবই সহজ। হ্যাঁ, এই জায়গায় সরি এই জায়গায় তোমরা যেটা দেখছো এখানে বি হবে না, এটা বিটা আমি এক্সট্রা উঠাইছি। হ্যাঁ, এটা মাথায় রাখবা, এটা কেটে দিবে। তো হচ্ছে যে আমরা এইখান থেকে এইখানে আসতে পারি, অর্থাৎ প্রান্তিক অপেক্ষক থাকলে সেটাকে আমরা কি নিছি প্রথমে, মূল অপেক্ষকে নিছি। মূল অপেক্ষককে আবার কি করছি, এক্স দ্বারা যখন বা পরিমাণ দ্বারা যখন ভাগ করছি তখন আমি কি পাচ্ছি, আমার ডিমান্ড ফাংশন পাচ্ছি বা চাহিদা অপেক্ষক পাচ্ছি। এই জিনিসটুকু মনে রাখলেই তোমরা সমাকলিত করে অঙ্কটাকে বের করে নিয়ে আসতে পারবে। এখন ইসমাইল বা ইয়ে সোয়েব, তোমরা আসলে বুঝতে পারছো কিনা বলো। জি স্যার, বুঝছি। আচ্ছা ঠিক আছে, আজকের ক্লাসটা তাহলে আর বেশি করাচ্ছি না, আজকের ক্লাস এখানে রাখছি। আর তোমরা প্লিজ সময় মতো আসবা। হ্যাঁ, সময় মতো আসলে আমারও পড়াইতে খুব ইয়ে লাগে আর কি। 7টা মানে 7টাই, 7টা বাজে চলে আসবা। আর যে আজকে যে 2টা বা 3টা অঙ্ক করালাম এটা যেন বাসায় তোমরা প্র্যাকটিস করবা, করে আমাকে ফেসবুকে আমাদের ওই গ্রুপটা তো তুমি জমা দিতে পারো, দেখাইতে পারো, ঠিক আছে? আজকে যে অঙ্কগুলো করলাম সোহেব এবং ইসমাইল, তোমাদের দুইজনের কাজ থাকবে যে এই অঙ্কগুলো করে ছবি তুলে গ্রুপে দিয়ে দেওয়া। হ্যাঁ, জি স্যার, এটার না পিডিএফ ফাইল আছে এই অধ্যায়গুলোর? হ্যাঁ এই অধ্যায়গুলো পিডিএফ ফাইল আমি তোমাদের দেবো, কিন্তু দিলে তো তোমরা খালি ওই বই দেখে দেখে অঙ্ক করে লেবা, এই জন্য দিচ্ছি না। আমাদের করা ও আছে, জি স্যার, ঠিক আছে। পিডিএফ দিয়ে দিবা, আমাদের চ্যাপ্টার শেষ হওয়ার সাথে সাথে এই বইয়ের পুরো পিডিএফ করা আছে আমার কাছে। হ্যাঁ, জি স্যার। ওইটা পেয়ে যাবে।